কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পড়ব যুক্তিবিদ্যা প্রথম পত্র, প্রথম অধ্যায়, যুক্তিবিদ্যা পরিচিতি। যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের কাছে যুক্তিবিদ্যা পুরোপুরি নতুন একটি সাবজেক্ট, যেটা আমাদের এসএসসিতে থাকে না। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করবে। প্রথমে আমাদের জানতে হবে যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দটা কি। লজিক, LOGIC। তাহলে যে কোনো শব্দেরই একটা উৎপত্তি থাকে, যেটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো। এই লজিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ লজিক থেকে, এলো, উচ্চারণ একই, বানান কিন্তু ভিন্ন। তাহলে গ্রিক শব্দ এই লজিক থেকে আসছে আমাদের এই লজিক শব্দটা। এই লজিকটা হচ্ছে লোগোস শব্দের বিশেষণ। LOGOS, লোগোস শব্দের বিশেষণ। তাহলে আমরা জানলাম কি, যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিকটা আসলো কোন শব্দ থেকে, কোন ভাষা থেকে? গ্রিক ভাষা থেকে, গ্রিক শব্দ লজিক থেকে। এই লজিকটা হচ্ছে লোগোস শব্দের বিশেষণ। তাহলে এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, শব্দ বা ভাষা। এই যে ম্যাডাম তোমাদেরকে এখন যে শব্দগুলো বললাম, এখানে এই তিনটি থেকে আমাদের অবজেক্টিভ থাকবেই। মানে এমসিকিউ এখান থেকে, মানে লজিক শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে, লোগোস শব্দের অর্থ কি, লোগোস শব্দের উৎপত্তিটা কিভাবে হয়েছে, এগুলোই আমাদের আসে পরীক্ষায়। তাহলে আমরা জানলাম যে উৎপত্তিগত অর্থে, তাহলে লজিক মানে কি? উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি লজিক বা যুক্তিবিদ্যা হচ্ছে একটি চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে একটি চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। এটা হচ্ছে উৎপত্তিগত অর্থে। আবার এক এক যুক্তিবিদ এক এক ভাবে এটি সংজ্ঞা প্রদান করেছেন। কে বলেছেন যে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে প্রকাশ করার নিয়ম কানুন শিক্ষা যে বিদ্যা দিয়ে থাকে সেটিকে যুক্তিবিদ্যা বলা হয়ে থাকে। এখন এই যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয়, এটিও আমাদের এমসিকিউতে আসে। জনক হচ্ছে অ্যারিস্টটল। তাহলে যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। এখন অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে দিয়ে দেয়, অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় কেন? অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক কেন বলা হয়? যুক্তিবিদ্যায় অ্যারিস্টটলের গুরুত্ব সবচাইতে বেশি, কারণ হচ্ছে উনি হচ্ছেন যুক্তিবিদ্যাকে নিয়ে প্রথমেই উনি যুক্তিবিদ্যার রূপরেখা নির্দেশ করেছিলেন, এবং এই যুক্তিবিদ্যার রূপটি উনি সবচেয়ে বেশি সুসংহতভাবে প্রকাশ করেছেন। এই জন্যই যুক্তিবিদ্যাকে কি বলা হয়, অ্যারিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। এগুলো আমাদের বইতে ডিটেলস দেওয়া আছে। এখন তোমরা এগুলো বাসায়, আমি পড়ানোর পর তোমরা আবার বাসায় গিয়ে এই বইগুলো আবার ভালো করে পড়বে, দেখবে ওখানে ডিটেলস আরো বর্ণনা করা আছে। তারপর দেখো, এরপর আমরা বলবো যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? তোমরা এই চ্যাপ্টারের এখন যা পড়াচ্ছি সব তোমরা খাতায় লিখে বইয়ের সাথে মিলিয়ে এগুলোকে ভালো করে নোট করে ফেলবে। যুক্তিবিদ্যাকে, এটা অনুধাবনমূলক প্রশ্নে দেয়, যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয় কেন? তাহলে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? তাহলে যুক্তিবিদ্যার কাজ হচ্ছে কি? সত্য অনুসন্ধান করা। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য, সত্যকে অর্জন করা, সত্যকে প্রতিষ্ঠা করা
এবং সত্যকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। এবং এই যুক্তিবিদ্যা আমাদের মানুষের যে সাধারণ বোধ শক্তি আছে, সে বোধ শক্তিকে আবার সবার কাছে সেটা সুস্পষ্টভাবে প্রকাশ করার শিক্ষা দিয়ে থাকে। এই জন্য যুক্তিবিদ্যাকেই মানে সোজা কথা হচ্ছে যুক্তিবিদ্যার আদর্শই হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা। এখন এই সত্য প্রতিষ্ঠা করতে গেলেই সেখানে আমাদের আদর্শ থাকতে হবে। এই সত্যটাই আমাদের আদর্শ, আর এই জন্যই যুক্তিবিদ্যাকে আমাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়ে থাকে। তাহলে যুক্তিবিদ্যার কাজ হচ্ছে কি? সত্যের অনুসন্ধান, সত্যকে অর্জন করা, সত্যকে আবিষ্কার করা যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। এই সত্যকে আদর্শ করে যুক্তিবিদ্যার সামনের দিকে এগিয়ে যায়। মানুষ এই যুক্তিবিদ্যা পড়ে আদর্শনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, এই জন্য যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়ে থাকে। তারপর আমরা পড়ব এই চ্যাপ্টারে আরো কিছু জিনিস আছে, যেমন কলা কি। কলা কি? কলা মানে হচ্ছে যুক্তিবিদ্যার ভাষায় কলা বলতে আমরা বুঝি বৃত্তিমূলক কোনো জ্ঞানকে আমরা বুঝি কলা। এটা এমসিকিউতে দেয়, বৃত্তিমূলক কলা বলতে বুঝায় বৃত্তিমূলক কোনো জ্ঞান, যে জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা নিয়ম কানুন, যে জ্ঞান আমাদেরকে প্রয়োগ করে আমরা বিভিন্ন নিয়ম কানুন গুলো শিক্ষা দান করি, যে জ্ঞান আমাদেরকে বিভিন্ন নিয়ম কানুন শিক্ষা দেয় এবং যে নিয়ম কানুন গুলো শিখে আমরা বাস্তবে যেগুলো প্রয়োগ করে থাকি সেটাকে বলা হবে কলা। যেমন তোমরা দেখো তোমাদের বইতে আছে যে যে জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয় তাকে কি বলে? কলা বলে। মানে যে জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয়, মানে যে জ্ঞানটা লাভ করে আমরা সেই জ্ঞানটাকেই আমরা বাস্তবে প্রয়োগ করতে পারবো, সেটাকেই বলা হবে কি? কলা। যেমন নৌবিদ্যা আমাদেরকে কিভাবে নৌ চালনা করতে হবে সেটি শিক্ষা দেয়। আবার চিকিৎসাবিদ্যা আমাদেরকে শিক্ষা দেয় কি? চিকিৎসাবিদ্যা আমাদেরকে শিক্ষা দেয় যে অসুখ হলে আমাদের কোন ধরনের ওষুধ খেয়ে আমরা অসুখটা সারাতে পারবো। তাহলে যেগুলো আমাদেরকে বাস্তবে, যে জ্ঞান প্রয়োগ করে আমরা বাস্তবে আমাদের কোনো কিছু সমাধান করতে পারবো, সেটাকে বলা হয় কলা। তারপর আমাদের যে বিষয়টা আছে যে এই চ্যাপ্টার থেকে আমাদের এই ধরনের জিনিসগুলোই বেশি আসবে, যে যুক্তিবিদ্যাকে চিন্তানিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন, যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কি, যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন। তারপর আরো আসতে পারে যে কলা কি, তারপর যুক্তিবিদ্যার আদর্শ কি, এগুলো সাধারণত আমাদের এই চ্যাপ্টার থেকে দিয়ে দেয়। এখন যেহেতু প্রথম চ্যাপ্টার, তোমরা অনেকেই ফার্স্ট ইয়ারে যারা আছো তারা বুঝতে পারবে না যে আমাদের অবজেক্টিভ গুলো কেমন আসে বা কেমন আসতে পারে। তো তোমরা আপাতত ম্যাডাম যে জিনিসগুলো বলবো সেগুলোই তোমরা বাসায় দেখে নিবে। যেমন যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা। এটি কে বলেছেন? বার্ট্রান্ড রাসেল। যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা। এটি কে বলেছেন? বার্ট্রান্ড রাসেল বলেছেন যে যুক্তিবিদ্যাটা হচ্ছে, এটি বার্ট্রান্ড রাসেল একজন যুক্তিবিদ, উনি এই যুক্তিটি করেছেন, যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা। এরপর আমরা আরো কিছু প্রশ্ন আছে। যুক্তিবিদ্যার মৌলিক ও প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার মৌলিক ও প্রধান আলোচ্য বিষয় অনুমান। তাহলে
যুক্তিবিদ্যা হলো দর্শনের শাশ্বত সেরে গেল। এরপর আসছে যুক্তিবিদ্যার মৌলিক ও প্রধান আলোচ্য বিষয় কি? তাহলে যুক্তিবিদ্যার মৌলিক ও প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়া কোনটিকে বলে? জানা সত্য থেকে অজানা সত্যে যাওয়ার এটা একটু বড় প্রশ্ন, এটা ম্যাডাম আর বোর্ডে লিখছে না, তোমরা এটা জেনে নাও যে বা লিখে নাও। জানা থেকে অজানা সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অনুমান বলা হয়ে থাকে। এরপর আছে তোমাদের অনুমানের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। অনুমানে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে অবরোহ অনুমান, আরেকটি হচ্ছে আরোহ অনুমান। তাহলে আমরা অনুমান কি পড়লাম? যে অনুমানের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে অবরোহ অনুমান আর একটি হচ্ছে আরোহ অনুমান। তারপর আমরা আরো কিছু প্রশ্ন দেখতে পারি, সেটা হচ্ছে পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয় বা যুক্তিবিদ্যার জনককে? এখানে কিন্তু উত্তর একই হবে, তোমরা হয়তো পরীক্ষায় যুক্তিবিদ্যার জনক তোমাদের জানা থাকবে, কিন্তু পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনককে, উনিও কিন্তু সে একজনই, অ্যারিস্টটল। তারপর হচ্ছে অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি? অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র হচ্ছে 4টি। তারপর আমরা আরো একটা দেখতে পারি, সেটা হচ্ছে আধুনিক যুগের যুক্তিবিদ কে? আধুনিক যুগের যুক্তিবিদ কে? এখানে হচ্ছে কি হবে? মিল, জন স্টুয়ার্ট মিলকে আধুনিক যুগের যুক্তিবিদ বলা হয়ে থাকে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি পড়লাম? যে যুক্তিবিদ্যার উৎপত্তি পড়লাম, যুক্তিবিদ্যার জনককে, কয়েকটা এমসিকিউ আমরা পড়লাম, যুক্তিবিদ্যাকে চিন্তানিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন, যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন, এই কয়েকটা প্রশ্নই আমরা পড়লাম। তো আপাতত আমাদের এ পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।